জানিয়ে শুরু করছি আজকের আয়ন টিভির কমিউনিটি টক অনুষ্ঠান। দর্শক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন এবং আছেন এই মুহূর্তে আয়ন টিভির সামনে বসে। আমরা চলে এসেছি আপনাদের মধ্যে আবারও। আজকে তো ফ্রাইডে, আমি চলে আসি এই সময় আপনাদের মাঝে। আজকে বিশেষ একটা অনুষ্ঠান আয়ন টিভির কমিউনিটি টোকে। এইটা একটু ব্যতিক্রম, কারণ আমি সবসময় যে প্রোগ্রামগুলো করি আপনাদের সামনে নিয়ে আসি, সবসময় কমিউনিটির অনেক কষ্ট দুঃখ এগুলো তুলে ধরি, কিন্তু আজকে আমরা কিছু কথা বলবো আমাদের মনকে আজকে উৎফুল্ল করে তুলবে। আমরা খুব খুশি হব আমরা যে প্রোগ্রামটা নিয়ে বসেছি। এইটার যে আজকের বিষয় হচ্ছে, আমি যাদেরকে আসলে স্টুডিওতে দাওয়াত করেছি ওনারা হচ্ছেন আমাদের কমিউনিটির দেশে বিদেশে মিলিয়ে যারা হচ্ছে নক্ষত্র, মানে তারকাদের তারকা। সো আসমানে যদি শুটিং স্টার থাকে সেটাও আমাদের কাছে আজকে আছে। তো আমরা আজকে সেই ধরনের সেই জায়গা থেকে আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশের একদম কি বলবো, যিনি আমাদের সাথে এসেছেন, একজন কিংবদন্তি শিল্পী আমাদের সাথে, যিনি আমাদের দুজন লেজেন্ড, যে রুনাল্লা সাবিনাসের পরেই যার নাম আসে, উনি আমাদের সাথেই আছেন, আমাদের আরেকটা কিংবদন্তি শিল্পী। আমি আজকে কেন ওনাকে এই অনুষ্ঠানে আনা হয়েছে, ওনার নাম এখনও রিভিল করতে চাচ্ছি না, কারণ একটু পরেই করব। আমরা আগামী 17 মে রবিবার আমরা করতে যাচ্ছি একটা সুন্দর ইনভাইট অনলি গেস্ট অনুষ্ঠান। সেটাতে যিনি এই প্রোগ্রামটা করছেন আমাদের কমিউনিটির একজন বিশেষ ব্যক্তি, একজন কমিউনিটির নাট্যকার। উনি হচ্ছেন গীতিকার, ঢাকা ইউনিভার্সিটি ফর্মার স্টুডেন্ট, যেটা হচ্ছে যে বিটিভি এনলিস্টেড গীতিকার এজ ওয়েল, এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আমরা এই দুইজন মাহফুজা রহমান হচ্ছেন ওনার নাম। মাহফুজা রহমানের যে কৃতিত্ব আমাদের কমিউনিটিতে উনি রেখে গিয়েছেন, সেটা কিন্তু উনি একদিনে অর্জন করেন নাই। আমি বলতে পারবো যে ওনার যে কাজগুলো আমরা টিভিতে দেখেছি, হায়রোর শান্তি নাই, যেই মুভিটা হয়েছিল, নাটকটা হয়েছিল, সেটা কিন্তু সবার মুখেই আছে। আমরা ঘরে ঘরে সেই নাটকটা আমরা দেখেছি এবং উপভোগ করেছি, এবং সেটা এখনও আমাদের মুখে এবং মনে গীতে আছে। তারপরে যেগুলো উনি বাঙালি কমিউনিটিতে যে উনার অবদান, সেটা কিন্তু সামান্য না, সেটা পরিধি আমরা আসলে বলে বোঝাতে পারবো না। তো আমি একটু পরেই আসছি, কারণ আমরা এই দুই নক্ষত্র বাংলাদেশে যিনি এসেছেন ওনার কথা একটু আগেই বলেছি, যে যার গানের আমরা শুনে বেড়ে উঠেছি। কারণ এই গানগুলো দিয়ে আমরা বিদেশ থেকে আমরা বাংলাদেশি হিসাবে পরিচিতি পেয়েছি। এখন বলি, ওনার গান যেগুলো আমরা মুখে মুখে শুনেছি, আমরা গেয়েছি, সেরকম জন্ম থেকে জ্বলছি মাগো, আমার বুকের মধ্যে খানে প্রাণ যেখানে হৃদয় সেখানে, একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি চলে বাসত। কে সে? আমাদের প্রাণপ্রিয় সামিনা চৌধুরী আজকে স্টুডিওতে বসে আছেন আমাদের সামনে। আমাদের কি সৌভাগ্য। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। তোমার ইন্ট্রো শুনে আমি তো পুরা আপা ওয়েল ডিজার্ভড, আই কান্ট সে মাচ। আমি যতটুকু পেরেছি আমি চেষ্টা দারুণ করেছি। দারুণ। তুমি এত কিছু বললে আমি নিজেই ভাবছি ও রিয়েলি। আপনি হচ্ছেন আমাদের সেই নক্ষত্র যেটা আমরা আসলে কি বলবো, আমরা মাথা টাচ করে রাখতে চাই। থ্যাংক ইউ ফর কামিং টু দ্য স্টুডিও। থ্যাংক ইউ ফর ইনভাইটিং। এখন আপনি যার ডাকে আজকে এখানে সাড়া দিয়েছেন, যিনি হচ্ছেন আমাদের এত প্রাণপ্রিয় একটা মানুষ, যে কমিউনিটিতে উনি যতটুকু আমাদেরকে দিয়েছেন, আসলে উনার মাহফুজা রহমান যে স্নেহ, মমতা, ভালোবাসা, শ্রদ্ধা, সহানুভূতি, সহযোগিতা, এতগুলো আমরা পেয়েছি। এবং উনি যেটা করেছেন, এইগুলো দিয়ে আমাদের সমাজে উনি আমাদের কমিউনিটিতে স্থান মানে করে নিয়েছেন। যার কারণে আজকে আমরা ওনাকে ওইভাবে টাচ করতে চাই। সেটা হচ্ছে আমাদের মাহফুজা রহমান আপা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আপনার একটা প্রোগ্রামের কথা সবাইকে বলার জন্য আমরা আজকে জড়ো হয়েছি।
বিশেষভাবে সামিনা চৌধুরীকে পেয়ে আমরা অতি কৃতজ্ঞ ওনার কাছে, এবং আমরা অতি কি বলবো, আমরা রেসপেক্ট টু হার দ্যাট শি ইজ হিয়ার টুডে। থ্যাংক ইউ ফর কামিং টু দ্য শো আপ প্রোগ্রাম। থ্যাংক ইউ। সবার প্রতি সালাম এবং টিভি আইয়নের প্রতি আমার শ্রদ্ধা রইল। ধন্যবাদ তাদেরকে আজকে এই অনুষ্ঠানটিকে আমাদেরকে ডেকে আনার জন্য, এবং সেই সাথে সাইদাকে বিশেষ ধন্যবাদ যে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। আমরা সবাই এসেছি, আপনাদেরকে কেন এসেছি এটা আমরা বলছি, তবে সাইদা আগে জিজ্ঞেস করুক কেন আমাদেরকে ডেকে এনেছেন। অবশ্যই আমি সবার কাছে আমি শুরুতেই বলেছি যে আমাদের 17th of May 2026 ব্রেডি আর্ট সেন্টারে হোয়াইট চ্যাপেল এলাকায় আমাদের একটা প্রোগ্রাম হতে যাচ্ছে। সেই প্রোগ্রামটা মাহফুজা আপার যেই অনেক দিনের অর্জন, উনি নিজে যে একজন বিশেষভাবে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ওনার যে কাজ আমরা সেটা বললাম তুলে ধরতে পারবো না, কিন্তু আমরা চাচ্ছি যে একটা সেলিব্রেশন করবো, ওনার লাইফ সেলিব্রেশন, অ্যাচিভমেন্ট অফ হার লাইফ উই আর গোয়িং টু সেলিব্রেট। সেই সেলিব্রেশনে কিন্তু অনেকটাই আমরা জড়ো আছি। আজকে কিন্তু সবাইকে নিয়ে আসতে পারিনি স্টুডিওতে, কিন্তু সেটা যে বিশেষভাবে কোঅর্ডিনেট করছেন সেই কোঅর্ডিনেটরকে আমরা নিয়ে এসেছি। আমাদের সাথে আছেন সিরাজুল বাসির চৌধুরী, অলসো ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই লিংকের প্রেসিডেন্ট। আপনাকে প্রোগ্রামে স্বাগত সিরাজুল বাসির চৌধুরী। ধন্যবাদ আয়ন টিভিকে বিশেষ করে আমাদের এই আয়োজনের জন্য। আর অবশ্যই মাহফুজা আপা আমার পাশে বসে আছেন, মাহফুজা রহমান আমার ওই সর্বডানে বসে আছেন, আমাদের শ্রদ্ধেয় অবশ্যই উল্লেখ করা হয়েছে সাবিনা চৌধুরী আপা। তো আমাদের এই বিশেষ প্রোগ্রামটা 17 তারিখে, সেটা সত্যি আপনি বলেছেন, রোববার বিকাল 4টায় শুরু হবে শার্প। আর মাহফুজা আপা উনি বলবেন হয়তো, যেহেতু এই প্রোগ্রামটা কোঅর্ডিনেট করছি, নতুন এক বৈরাগী আমি আর সিসি, দুটো বই ওনার লেখা পাবলিশ হয়েছে, সেখানে কবিতা আছে, গান আছে, এবং আমরা অনুষ্ঠানের নাম দিয়েছি নতুন এক বৈরাগী আমি। এবং সেখানে মাহফুজা রহমানের কবিতা, গান, সেগুলা পারফরমেন্স থাকবে, কবিতা রিসাইট হবে, এবং গানের জন্য আমাদের শ্রদ্ধেয় সামিনা চৌধুরী আপা তো এসেই গেছেন এখানে, তারপরে লোকাল শিল্পী অনেকেই থাকবেন। এবং আমাদের আমি পরবর্তী বলবো আমাদের এই প্রোগ্রামে যারা আসবে, এবং আমরা এখনও অনেকে হয়তো আসতে চাচ্ছেন, তারপরে আমরা শুধু ইনভাইটেড গেস্ট কেন বলছি, আমাদের এখানে হয়তো ব্রেডি আর্ট সেন্টারের গ্যালারিতে এত জায়গা হবে না, তো আমরা এর জন্য এখানে সামিনা চৌধুরী আপা আসেন, বাংলাদেশ যুক্তরাজ্যের একজন শিল্পী আছেন এখানে পাপিয়া ঘোষাল, উনি আসছেন, এবং বাংলাদেশ ভারতের আরেকজন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী তৃপ্তিকণা দাস, এবং ফাইনালি আমি একজন বলবো আমারই বন্ধু, আমরা 80 দশকে আমরা বড় হয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে, তারেক জুবায়ের যমজ ভাই, এবং তারাও খুব বড় মঞ্চ কাঁপানো শিল্পী, তারা এই দেশে আছে, তারাও আসবে, এছাড়াও এখানে অনেকেই থাকবে। তো এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমি জাস্ট কুইকলি বলে ফেলি, মাহফুজা আপার যে অ্যাচিভমেন্ট, যেটা আপনি ঠিকই বলেছেন যে অ্যাচিভমেন্টগুলো আমরা সেলিব্রেট করছি, কিন্তু পাশাপাশি মাহফুজা রহমানের যে কাজগুলো, উনি প্রথম বলা হয়েছে উনি ঢাকা ইউনিভার্সিটির একজন ফর্মার স্টুডেন্ট, ডেফিনেটলি আমাদের সিনিয়র আপা, উনি একজন সাংস্কৃতিক কর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উনি একজন নাট্যকার, নাটক পরিচালক, এবং অনেক গান লিখেছেন, ওনার গানে অনেকে সুর দিয়েছেন, এবং ডেফিনেটলি সামিনা চৌধুরী আপা ওনার গান গেয়েছেন, এবং এখানে ওনার যে অ্যাচিভমেন্ট যেটা আমরা সেটা তুলে ধরবো এবং সেলিব্রেট করবো ওই দিন। তার জন্য আমরা সবাইকে দাওয়াত করি, বা দাওয়াত করতে এখনো পারি আমরা, কিন্তু অনলি ইনভাইটেড গেস্টস অনলি। তো আজকে যারা দেখছেন, আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যদি প্রোগ্রামে আপনারা আসতে চান, ওটা কনফার্মেশন করে তারপর আপনারা আসবেন, এইটাই আমাদের অনুরোধ থাকবে। কারণ হুট করে দরজা আসলে হয়তো আপনারা মন খারাপ হতে পারে যদি আপনারা প্রোগ্রামে না ঢুকতে পারেন। তো আমি আপনার গান আজকে সামিনা চৌধুরী আমরা এখানে পেয়েছি, কারণ আপনার প্রায় উনি আপনার 6টা গান উনি গেয়েছেন, অবশ্যই এটা আপনি গীতিকার গানের। সো আপনার কেমন লাগছে? আমি দুজনকেই এভাবে যে গাইতে কেমন লেগেছিল, আর আপনার কেমন লাগছে যে আপনার এই শিল্পীকে, কণ্ঠশিল্পীকে আপনি পেয়ে গেছেন আপনি এক স্টুডিওতে? ধন্যবাদ সাইদা। এটা সত্যি আমি আমার নিজেকে ভাগ্যবতী মনে করছি, সৌভাগ্য, কারণ আমি গান লিখি মনের আনন্দে,
সেখানে যদি সে কেউ ফুটিয়ে তুলে এবং সবার মধ্যে ছড়িয়ে দেয়, যিনি সুরকার, যিনি গাইছেন গানটা, আমাকে কেউ চিনবে না, চিনবে যে গাইছে, যে সুর করেছে তাকে চিনবে। তো তার মাধ্যমে যে আমারও একটা নাম আসছে, এটা আমি অবশ্যই গর্বিত। তবে এটা ঠিক যে যে গায় তাকেই সবাই চিনে, তার মাধ্যমেই পরিচিতি আসে। এবং আমিও আরও সৌভাগ্য যে আজকে আমি সেই শিল্পীকে আমার কাছে নিয়ে এসেছি এবং আমার সামনে বসে উনি গাইবেন দর্শকের জন্য, আপনারাও শুনবেন। বাহ, চমৎকার। এখন আমি আপনাকে জিজ্ঞেস করি, সামিনা চৌধুরী, আপনি উপস্থিত আছেন সেই সুদূর বাংলাদেশ থেকে, আপনি আজকে স্টুডিওতে পৌঁছে আমাদেরকে সময় দিচ্ছেন, এটা আমরা কিন্তু অনেক গর্ব, মানে কৃতজ্ঞতা, আপনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনি বলেন যে কী রকম গানগুলা যে আপনি গেয়েছেন, আমিও শুনেছি গানগুলা এত মধুময়, সেটা তো আর কথা বলার কিছু রাখে না, আপনার কণ্ঠে তো কি বলবো। হাউ ডিড ইউ ফিল, যে স্পেশালি মাহফুজার রহমানের যে লিরিক্সগুলো আপনার কেমন মনে লেগেছে, কিভাবে আপনার মনের একটা রিয়াকশন? হ্যাঁ হ্যাঁ, আমি বলি, মাহফুজা আপার সাথে আমার সামনাসামনি প্রথম দেখা, রাইট। কিন্তু দেখা না হয়েও যে মানুষের সাথে মানুষের একটা আত্মিক সম্পর্ক হতে পারে, এটা আমি বলতে চাই যে আপার সাথে আমার অনেক 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 বছর আগের হয়তো বা সম্পর্কটা হয়ে গেছে। এই জন্য যে আমি রিসেন্টলি ওনার 4টা গান করেছি, বাট আমার যে প্রাণের দুটো গান আছে, সেই প্রাণের দুটো গান আমি না হলেও 2004 সালে মেবি করেছি, 4 বা 5 বা 3 এরকম। গান দুটো ছিল দেশের গান। তো এখন আহমেদ ইমতিয়াজ বুলবুলকে তো আপনারা সবাই চেনেন। তো এখন উনি বলল যে দুটো গান আছে সামিনা, এরকম তোমাকে করতে হবে, একজন আছেন উনি খুব ভালো লেখেন, তোমার ভালো লাগবে। কারণ বুলবুল ভাই জানে আমি সব গান গাই না, বা আমি গাই ডেফিনেটলি, আমাকে যারা গান দেয় তারা মানে ওভাবে বোঝে যে এটাই সামিনা আপাকে দিব, তো তোমার ভালো লাগবে। আমি গেলাম, আর বুলবুল ভাই বলছে মানে এটা আমার করতেই হবে। এত ভালো লাগলো দুটো গান। একটা হচ্ছে আমাদের বর্ণমালা নিয়ে, আমাদের ভাষা নিয়ে, এবং সেখানকার কথাগুলো যদি বলি যে এত সুন্দর কিছু কথা ছিল ওখানে। যখনই দেখি তোমাকে, মানে আমাদের ভাষাকে কেউ অপমান করছে, তীব্র কণ্ঠে জ্বলে উঠি। হ্যাঁ, তারপরে বলেছে যে তখন আমি হাতিয়ার তুলে নেই, যে হাতে আমার ফুলের তোড়া থাকে, ফুলের মালা থাকে, সেই ফুলের মালা থেকে আমি সোচ্চার হয়ে হাতিয়ার তুলে নিই। মানে আমি এতটাই বিদ্রোহী হয়ে উঠি। ওই কথাগুলো পড়ে আমি তো, বুলবুল ভাই কে এটা, আমাকে তাড়াতাড়ি করে যোগাযোগ হয়নি। এবং পরের গানটি ছিল এক শহীদের বধূ আমি। মানে এখানে সবাইকে আনা হয়েছে যুদ্ধে, এমনকি যারা বীরঙ্গনা, যারা বাচ্চা মানে শহীদ হয়েছে, যারা, মানে সবাইকে নিয়ে গানটা, দেশকে ভালোবেসে যারা দিল তাদের জীবন, আমি তাদেরই কেউ একজন। আমি তাদেরই স্বজন, কারো আমি বোন, কারো আমি ছেলে মেয়ে, আমি কারো না কারো স্বজন, কোনো না কোনো ভাবে আমি যারা যুদ্ধ করেছে তাদের সাথে কানেক্টেড। তো এত গভীরের কথা খুব ভালো লেগেছে, এবং সুর এত সুন্দর ছিল, তুমি শুনলে বুঝবে। আর রিসেন্টলি যে 4টা গান করলাম, আমার জীবনে আমি কিন্তু এ ধরনের গান করিনি, যেটা এক্সপেরিমেন্ট মাহফুজা আপা আমাকে জোর করে করালো। আমি যত বলি আপা আমাকে দিয়ে এটা হবে না, ইম্পসিবল, এই শেষ বয়সে এসে বাবা গাবো না। কি শেষ বয়স, আপা বলে কি, সামিনা আপা প্লিজ আপনি করবেন এগুলা, আমি বলছি এটা আপনাকেই হবে, আপনিই করবেন, একদম আপনি আমার মনের মতো করে করেন। তারপরে করলাম মজার দুটো গান, আর একটা অসম্ভব টাচি মাকে নিয়ে একটা গান, আর একটা একটু আধ্যাত্মিক টাইপের, বিউটিফুল। এই 6টা গান আমি আশা করছি অনুষ্ঠানে, আমি এ কারণেই মাহফুজা আপা বললো আমাকে যে অনুষ্ঠানটা করছি আপা, আপনি আসলে আমার অনুষ্ঠানটা পরিপূর্ণতা পাবে। অফকোর্স। হ্যাঁ, তো আমি চিন্তা করলাম নিশ্চয়ই আমি দেখি আল্লাহ করে, তারপরে তো ভিসা হলো, এলাম, এবং আমি আশা করছি যেভাবেই হোক
আমি ওই দিন এই 6টা গানই আমি গাবো। বাহ, চমৎকার। তো যারা আসবেন তারা আমার এই গানগুলোই পাবেন। একটা কথা বলি, স্যালুট করছি আপনাকে, যেটা হচ্ছে যে আপনি 2টা গানের যে কলিগুলো আপনি মনে রেখেছেন, দুজনকে স্যালুট। এমন কথা লিখেছেন যেটা আপনার মনে গীথে একদম, রয়ে গেছে। একদম। সো এইরকম যে ক্রিয়েট করতে পারে, হ্যাঁ, যে উনি ওনার মতো। আরেকটা কথা ফাঁকে বলে রাখি সাইদা, আমার এই 100 শহীদের বধূ আমি যে পরের গানটি, এই গানটি আমার যে মিউজিশিয়ানরা যারা বাংলাদেশে বাজায় আপা, এত প্রিয় তাদের এই গানটা, সবসময় আপা শুরুতে কিন্তু এই গানটা হয়। চমৎকার। আপা এখন বলেন আপনার প্রতিক্রিয়া কি, শুনে কেমন লাগছে? আজকে শিল্পীর মুখে এত কিছু শুনছেন, আপনার এই গুণের যে বিকাশ আজকে আমরা, আপনি তো অনেক বিনয়ী, আমরা কখনো সেটা পাই না, হ্যাঁ, আপনার কাছ থেকে। তো কি অবস্থা বলেন তো একটু আজকে না, আপনার? সত্যি আমি আগেই বলেছি যে আমার সৌভাগ্য যে একজন শিল্পীর কণ্ঠে যিনি গেয়ে গানের যে মানে কথাগুলো, গানের যে ভাষা অন্তর থেকে যে বুঝতে পারে, আমার লেখার সাথে যার আন্তরিক একটা সম্পর্ক হয়ে গেল, এবং যিনি সুর দিয়েছেন তিনিও কম যান না, সুর দিয়েছেন বলেই ইমতিয়াজ বুলবুলের মতো এরকম একজন মানে জাদ্রেল সুরকার বলা যায় আর কি। আর দেশের গানটা যেটা বর্ণমালা, আমি লেখার সময় এতটা বুঝি নাই যে আমি এত, বুলবুল বলে বারবার বলতেছিল যে তুমি ঢাকায় আসো না কেন, তুমি তো অত্যন্ত শক্তিশালী লেখিকা, অত্যন্ত শক্তিশালী লেখার তোমার ঢং। এই যে 100 শহীদের বধূ আমি, এটাতে সে মানে গানটা খালি দেখতে ছিল, তুমি এটাকে কীভাবে করেছো? তা আমি বললাম যে একটু হালকা এসে দিলে ভালো হয় যাতে মানুষের মনে গেঁথে যায়। কয় বুঝছি তুমি কি চাইতেছো। এই যে জিনিসগুলো আমার মানে এত লাগলো যে আমি নিজে এত ভালো লিখি, নিজের কাছে একটু কেমন একটু ধাক্কা খেলাম আর কি। তো সুর দেওয়ার পরে যখন সামিনা আপা গাইলো, আমি বললাম যে আমি বোধহয় এরকমই চাইছিলাম, আমি বোধহয় এরকমই চেয়েছিলাম। এবং দর্শকও আমি অনেক মন্তব্য পেয়েছি এটাতে। আমি যখনই বলি যে গানগুলো আমার, তবে মজার ব্যাপারটা কি, আমি যে লিখি এটা অনেকেই জানে না। সামিনা আপা গেয়েছে, আর তারপরে হচ্ছে সামিনা আপা গেছে, আবার আপনি ইমতিয়াজ বুলবুল উনি সুর করেছেন। আপনি যে এত গুণী লোকেদের সাথে যে আপনার বিচরণ মানে কাজ করে যাচ্ছেন, আর আমরা জানি না, এক কোনায় বসে আছেন লন্ডনের, এখন হচ্ছে যে এত হ্যাঁ নিবৃত্ত একদম। তো আমি কোঅর্ডিনেটরকে জিজ্ঞেস করি, আপনার এখন কেমন লাগছে যে আপনি এত গুণীজনের সাথে আপনার কাজ? ডেফিনেটলি এই ধরনের কাজ আগে কখনো আমার মনে হয় না আপনি ডেফিনেটলি আমাদের নার্ভাস আছেন না, ডেফিনেটলি কিছুটা নার্ভাস তো অবশ্যই। একটা প্রোগ্রামের আগে সাবিনা চৌধুরী আপা আজকে এসেছেন, মাহফুজ আপা এখানে বসে আছেন। আমরা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে, আমরা একটা অর্গানাইজেশন, এই দেশে প্রাক্তন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আছে তাদের আমাদের সংগঠন, উনি নিজে একজন সিনিয়র ইসি মেম্বার আপা, আমরা সবাই সাহায্য করছি সেখানে। এজ এ প্রেসিডেন্ট আমার উপর একটু দায়িত্বটা বেশি, তারপরে আমাদের সবাই ভলান্টিয়ারিং করছে। এবং পাশাপাশি আমি বলবো এখানে আজকে আয়ন টিভি আমাদের মিডিয়া পার্টনার, এবং আরেকটা টেলিভিশন আছে সেখানে এটিএন বাংলা ইউকে এজ ওয়েল, এবং ব্রিটিশ বাংলাদেশ টিচার অ্যাসোসিয়েশন, সাইদাসি, ব্রিটিশ বিএলএ, ব্রিটিশ ল অ্যাসোসিয়েশন, এবং মিসবা জামাল বাই, উনি স্পেকট্রাম রেডিও, ওনারা সাপোর্ট করছেন, এবং পাশাপাশি কমিউনিটি অনেক লোক সাপোর্ট করছেন। তো তার জন্য আমি নিজে একটু অস্থির অবস্থায় আছি এর জন্য যে অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছি। পাশাপাশি আমাদের অনেকগুলো কাজ আছে, যেহেতু কন্টেন্টটা আমরা বলবো একটা জায়গায় আমরা করছি ইনভাইটেড গেস্টদের মধ্যে, বাট আমাদের কন্টেন্ট কিন্তু অনেক বেশি। এখানে বলতে হবে ওই দিন আমরা আপার যে লেখা গানগুলা, কবিতাগুলা আবৃত্তি হবে, শোনা হবে, সামিনা আপা তো করবেনি, পাশাপাশি অন্য শিল্পীরা করবে, এটার জন্য আমরা অপেক্ষা করছি। আমি এই ফাঁকে একটা কথা বলে দিচ্ছি, আপার একটা যদি না বললেই নয়, উনি যে প্রচার বিমুখ লোক, কিন্তু আমি একটা বলতেই হবে, এটা আপনাকে আমাকে হয়তো মাফ করবেন, আমি একটু বলি ওনার ব্যাপারে, একটু দেখেই বলি। সেই বাল্যকাল থেকেই শিল্প, সাহিত্য ও সংস্কৃতির সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। বাংলাদেশে একটি কলেজে শিক্ষকতা দিয়ে পেশা জীবন শুরু করলেও 1990 সাল থেকে সপরিবারে বিলেতে বসবাস করছেন। বিলেতে এবং বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে অত্যন্ত ধাপুটে এবং মঞ্চ কাঁপানো অভিনেত্রী মাহফুজা রহমান, এবং হায়রে লন্ডন শান্তি নাই, এই দেশে 1 মিলিয়ন বাঙালি আছে। আমার তো মনে হয় 500,000 দেখেই ফেলছে ওটা, তাই না? হ্যাঁ, হায়রে লন্ডন শান্তি নাই, আরো বেশি হবে। হায়রে লন্ডন শান্তি নাই, হায়রে লন্ডন শান্তি নাই, শান্তি নাই। শুধু এখানে না, বিশ্বের যেখানেই যাই আমি, সবাই কিন্তু আমাকে এই নাটকটার জন্য চিনে ফেলে, এবং আপনি সেই মহিলা না, সেই যে কান্নাকাটি করতেন। আমি শেষ করে একটু চেষ্টা করে দিচ্ছি। এটা মাহফুজা রহমান শুধু নাট্যকার বা অভিনেত্রী নন, তিনি একজন কবিও।
বিলেতে বিভিন্ন পত্রপত্রিকা এবং অনুষ্ঠানে নিজের লেখা কবিতা দিয়ে মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করেন। তিনি একজন বিশিষ্ট গীতিকারও। তিনি বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভুক্ত গীতিকার। ফ্যান্টাস্টিক। তার গানে সুর করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুরকার প্রণব ঘোষ, আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা প্রমুখ, এবং তার অ্যালবামে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী সামিনা চৌধুরী, পলাশ, পাপিয়া ঘোষাল কলকাতা, অনিমা ডি কস্টা সহ অনেকেই। এবং তার দুটো কাব্যগ্রন্থ যেটা আমরা বললাম এখানে আমাদের পাশেই আছে, সেখানে আজকে এই দুটো, এটাই ওই দিন কিন্তু কথা হবে আমাদের এই বিষয় নিয়ে। নতুন এক বৈরাগী আমি, এত সুন্দর নাম, এবং সিসি, এই দুটো, এই বইটার ব্যাপারে কথা হবে এবং অনেক কবিতা আবৃত্তি হবে, অনেক গান শোনা হবে। আমি এই ফাঁকে একটু বলে নিই, হ্যাঁ। হয়তো বা বলার সময় বা ভুলে যাব। বলেন, আমার আমি তো এসেছি, আমি গানের মানুষ, গান গাইবো, কিন্তু আমি একটা জিনিস একটু বলতে চাই মাসুদ ভাইকে, যে একটা শিল্পী মারা যাওয়ার পরে আমরা কিন্তু তারকে নিয়ে অনুষ্ঠান করি, তিনি এই ছিলেন, তিনি ওই ছিলেন, তিনি ভীষণ ভালো ছিলেন, বড় ভালো মানুষ ছিলেন, বড় গীতিকার ছিলেন, বড় শিল্পী ছিলেন, কিন্তু সে কিন্তু সেটা দেখে যেতে পারে না। মরণোত্তর পুরস্কার আর কি যেটা বলেন। কিন্তু এটা উচিত হচ্ছে একটা শিল্পী বা একটা ক্রিয়েটর বা একটা হোয়াটএভার বেঁচে থাকতে তাকে নিয়ে কোনো অনুষ্ঠান হলে তার যে তৃপ্তিটা, তা আমি বলি যে আল্লাহ আপাকে শতায়ু করুক। আপনারা যে মানে এই যে তাকে নিয়ে যে অনুষ্ঠানটা করছেন এবং উনি যে এটার মধ্যে নিজে উপস্থিত থাকতে পারছে, ইনশাল্লাহ তার জীবিত অবস্থায় তাকে নিয়ে যে আপনারা, উনি যে জানতে পারছেন যে আপনারা তাকে কত ভালোবাসেন এবং তার অ্যাচিভমেন্টগুলো তুলে ধরতে চাচ্ছেন, সেই জন্য আমি বিশেষভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এটা Thank you, আপা। খুবই সুন্দর করে বলেছেন সামিনা চৌধুরী আপনি, যে জীবিত থাকতে কিন্তু আমরা এইগুলা সেলিব্রেট করা উচিত, কারণ যে তার সৃষ্টি যদি সে দেখে গেল না যে এটা মানুষের মনে কিরকম দাগ কাছে, তখন আব্দুল করিম শাহ, হ্যাঁ, উনার শাহ আব্দুল করিম, উনি কিন্তু মারা যাওয়ার পরে সবাই অনেক কিছু বলেছে এবং করছে, গানগুলো এইভাবেই বেশি বেশি বিকাশ হচ্ছে। সো আই থিঙ্ক উই হ্যাভ টু সেলিব্রেট দেন অ্যান্ড দেয়ার while the person is still alive, না? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এটা সাইদা চৌধুরী, জাস্ট একটা কথা বলে ফেলি ফাঁকে, উনি নিজে কিন্তু সিটি অফ লন্ডনের ফ্রিম্যান খেতাব পেয়েছেন। ওনার হাজব্যান্ড আমাদের শ্রদ্ধেয় এমদাদ তালুকদার এমবি, উনি কিন্তু একটু প্রচার বিমুখ লোক, কখনো সামনে আসেন না, কিন্তু উনি পিছন থেকে আমাদেরকে সাহায্য করছেন, এবং উনিও সিটি অফ লন্ডনের যে খেতাব যেটা ফ্রিম্যান অ্যাওয়ার্ড সেটা পেয়েছেন। সুতরাং শুধু সেটা না, ব্রিটিশ কমিটির জন্য ওনারা কাজ করে যাচ্ছেন, এবং উনি রানীর পুরস্কার পেয়েছে এমবি। এমবি। হ্যাঁ, আসলে ওনারা যেটা করেছেন, উভয় হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দম্পতি, যে জুটিটা দুজনেই এত ক্রিয়েটিভ, এত অবদান রেখেছেন, এবং শুধু বাংলাদেশি সমাজের জন্য না, ওনারা কিন্তু ব্রিটিশ সমাজে এমবি আচ্ছা, পেয়েছেন। এই অ্যাওয়ার্ডটা কি, মানে এমবি এমবি অ্যাওয়ার্ডটা এটা কুইন এটা রেকগনাইজ করে তার ওই মানুষটার অবদান সোসাইটিতে। Wow. ওনার বার্থডেতে কুইন ওনার বার্থডেতে এই পুরস্কারটা দেন, এই খেতাবটা দেন। এটা খুব লিমিটেড। মেম্বার অফ ব্রিটিশ এম্পায়ার বলে এটাকে। মাশাআল্লাহ। এটার কংগ্রাচুলেশনস আপা। তারপর ফ্রিম্যান যেটা, তো এটা ভাইয়া পেয়েছেন। সো এই যে দুইজন ফ্রিম্যান, আবার আরেকটা যেটা এটা উনি পেয়েছেন, আপা পেয়েছেন আপা সেটা। পেয়েছে, দুইজনই আচ্ছা, পেয়েছেন। মাশাআল্লাহ। তো আসলে এইগুলা কিন্তু চারটিখানি কথা না, হ্যাঁ, হ্যাঁ, definitely. চারটিখানি কথা না যে এগুলো দেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড। এগুলো দেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড। আর আপা যে, হ্যাঁ হ্যাঁ, তো আপা যেটা করেছে যে নতুন এক বৈরাগী, আমরা প্রোগ্রাম যেটা করব সেটার নাম, সেটা শিরোনাম। তো আমি বৈরাগীকে দেখছি, বৈরাগী শুধু বৈরাগী না, বৈরাগী তো আমরা জানি যে শুধু ডবকি নিয়ে যায়, এটা যে দুতারা নিয়ে করে। তো এই মানুষটার মধ্যে যে কত প্রেম, মানে সিনেমা ঢং, আপনি যেটা বললেন, কেমন করে শুধু বৈরাগী হলো সেটা জানতে চাইবো, কারণ এই বৈরাগী সেই বৈরাগী না, না। আরেকটা বইয়ের নাম ছি 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 আল্লাহ। ছি ছি। আমরা যেতে হবে, আমাদের একটা ছোট বিরতি নিতে হবে দর্শক, একটু পরে আপনাদের মাঝে আমরা চলে আসছি। বাহ।